আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। আমরা যুক্ত হয়ে গিয়েছি তোমাদের সিকিউ ক্র্যাক কোর্সের, ইকোনমিক্স এর ফ্রি সিকিউ ক্র্যাক কোর্সের আমাদের নবম অধ্যায়, প্রথম নবম অধ্যায় ক্লাসে। আজকে আমরা প্রথম নবম অধ্যায়ের যে সিকিউ গুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা সলভ করব। তো যারা যুক্ত হচ্ছ সবাই আমাকে ঠিক মতো শুনতে দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দিবা, এবং যদি ঠিক মতো শুনতে এবং দেখতে পাও আমাকে তাহলে হচ্ছে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। ওকে, আশা করি আমাকে ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ। আমরা যুক্ত হয়ে গিয়েছি সিকিউ ক্র্যাক কোর্সের আমাদের। ওকে, সবাই একটু দ্রুত করে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? এবং আমরাও সবাই গ্রুপে একটু শেয়ার মেনশন করে দিই, আমাদের অন্যান্য যারা আছে সবাই যেন যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দাও, দ্রুত করো। তৌফিক ইসলাম আমাদের সাথে রয়েছে, তৌফিক ইসলাম সালাম দিয়েছে আমাদের সাথে। তৌফিক ইসলাম বলছে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে, তোমাদের সবার দোয়ায়। আলিশা আয়াত আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে খরগোশ আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে শিফাত, সালাম দিয়েছে। কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। ঋতু আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে লাবণী, হাই বলেছে, হ্যালো। আমাদের সাথে রয়েছে কামরুল নাহার, আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে লামিয়া আক্তার, সালাম দিয়েছে। ফাহাদ আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এন্ড আমাদের সাথে রয়েছে রেশমি, তারপর হচ্ছে রেশমি আমাদেরকে সালাম দিয়েছে। ফাহিম বলেছে, হাইলাইট করেছে। অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছে সবাই। বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার মেনশন করে দাও। হ্যাঁ, তোমাদের অবশ্যই একটু কি আমাদের সাপোর্ট করতে হবে। সো সাপোর্ট না করলে তো আমাদের ভালো লাগবে না ক্লাসে, ঠিক আছে? সো সবাই একটু সাপোর্ট করবা, সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দিবা যাতে আমাদের সাথে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করে দাও, অন্ততপক্ষে, তাহলে হয়ে যাচ্ছে। আমরা একটু করে ওয়েট করব যাতে আমাদের বাকি যারা শিক্ষার্থী রয়েছে সবাই যুক্ত হতে পারে। সবাই যুক্ত হয়ে গেলে আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা পড়বো প্রথম পত্রের চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারটা অনেকেই অনেক বেশি ভয় পায় এবং অনেকে বলে যে স্যার স্কিপ করবো। আসলে আমি তোমাদেরকে বলি, জাস্ট আজকে ক্লাসটা করো, করার পরে তারপর তুমি ডিসাইড করিও এই চ্যাপ্টার তুমি স্কিপ করবা নাকি এই চ্যাপ্টার তুমি আনসার করবা। কারণ এই চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে একটা দুইটা জায়গা থেকে কোশ্চেন আসে সব সময় আর কি। হ্যাঁ, সো যদি তুমি একটু আমার ক্লাসটা মনোযোগ সহকারে করতে পারো তাহলে কিন্তু আশা করি হয়ে যাবে। ওকে, ঋতু বলছে, ভাইয়া চলে আসছি, কি যে ভালো লাগছে ক্লাসগুলো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ঋতু। সজল রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ইকরা, সালাম দিয়েছে। আমাদের সাথে নাহিদা আছে, আমাদের সাথে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সারা, সালাম দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে শাহজাহান আমাদের সাথে রয়েছে, ভাইয়া আছি, থ্যাংক ইউ। তৌফিক আছে আমাদের সাথে। ভাই আজকের ক্লাস তো অনেক এক্সাইটেড ছিলাম। ওকে ফাইন, আজকের ক্লাসের জন্য অনেক এক্সাইটেড ছিলে, তৌফিক বলছে আমাদেরকে। তারপর আমাদের সাথে রয়েছে কারিনা রয়, আমাদের সাথে রয়েছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। উম্মে সেলিম আমাদের সাথে রয়েছে, অনেকজনকে মেসেজ করে আছে। ইস্যু আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। তাবাসুম শিমু আছে আমাদের সাথে, আমিও আছি স্যার। ওকে, সবাইকে স্বাগতম। শামিমা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে, সরি মেনশন করেছে। থ্যাংক ইউ যারা যারা মেনশন করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমি বলি এই চ্যাপ্টার সম্পর্কে। আমাদের প্রথম পত্রে চ্যাপ্টার 9 যেটা সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টার থেকে তোমাদের আসলে কয়টা সিকিউ আসতে পারে। এই চ্যাপ্টার থেকে তোমরা একটা সিকিউ তো কম্পালসারি পাবা, একটা সিকিউ অবশ্যই থাকবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে এই চ্যাপ্টার থেকে তোমার দুইটা সিকিউ আসতে পারে। এখন স্যার এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে কিভাবে সিকিউ আসে? মেইনলি এই চ্যাপ্টার থেকে সিকিউ আসলে তোমাকে জিএনপি, জিডিপি, হ্যাঁ এগুলো নির্ণয় করতে বলে প্রথমত। যেখানে আমাদের সূত্র রয়েছে, আমরা মেইনলি হচ্ছে 3 ভাবে আমরা বের করতে পারবো সেখানে সূত্রটা। 3 ভাবে না, 4 ভাবে করতে পারবো। একটা হচ্ছে তোমার আমাদের একটা দেশে যে পরিমাণ পণ্য বা সামগ্রী উৎপাদন হয় তার সাথে জিএনপির ক্ষেত্রে আর কি, জিএনপির ক্ষেত্রে তার সাথে বাইরে কর্মরত যারা দেশীয় মানুষ রয়েছে তাদের ইনকামটা যোগ হয়, এবং দেশীয় কর্মরত যারা বাইরে মানুষ আছে তাদের ইনকামটা বিয়োগ হয়। এই সূত্র দিয়ে করতে পারি। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের জিএনপি বের করার জন্য, জিএনপি বের করার জন্য আমাদের করতে হয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই সূত্রটি আমাদের করতে হয়। হ্যাঁ, আরেকটা সূত্র হচ্ছে আমাদের জিএনপি সমান আমরা লিখতে পারি যে সামেশন আর, হ্যাঁ যত আমাদের রেন্ট আছে সব রেন্টের যোগফল প্লাস যত আমাদের কি আছে ওয়েজেস আছে সব ওয়েজেস যোগফল প্লাস যত আমাদের সুদ আছে ইন্টারেস্ট আছে সব ইন্টারেস্টের যোগফল প্লাস যত আমাদের কি আছে তোমার মুনাফা আছে সব মুনাফার যোগফল মাইনাস যত আমাদের ট্রান্সফার পেমেন্ট আছে সব ট্রান্সফার বাদ দিতে হবে। এই সূত্র দিয়ে আমরা জিএনপি বের করতে পারি। আরেকটা আছে জিএনপি সূত্র, সেই জিএনপি সূত্রকে জিএনপি সমান আমরা লিখতে পারি জিডিপি প্লাস এক্সএন। হ্যাঁ, এই সূত্র দিয়ে আমরা চাইলে কি করতে পারি, আমরা হচ্ছে
জিএনপি বের করতে পারি। তাহলে 4টা মেইনলি সূত্র, এই সূত্র দিয়ে জিএনপি জিডিপি ক্ষেত্রেও প্রায় সিমিলার। তো শুধু এই সূত্রটা একটু চেঞ্জ, ঠিক আছে, বাকি সবগুলো সেম সূত্র, শুধু এই জিএনপির জায়গায় জিডিপি হবে, তখন জিএনপি থেকে অ্যাকশন বাদ দিলে তোমার জিডিপি পাওয়া যাবে, ঠিক আছে। তো সেই সূত্র, এটা হবে জিডিপি, জিএনপি না, এটা জিডিপি হবে। ওকে, জিডিপি, হ্যাঁ ঠিক আছে, জিডিপি প্লাস অ্যাকশন। তাহলে এই 4টা সূত্র দিয়ে তোমার জিএনপি জিডিপি এই ধরনের কোশ্চেন আসে প্রথমত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে আমাদের কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকে, যেমন ধরো সি এর মান, আই এর মান, জি এর মান, এক্সএন এর মান। এখান থেকে আমাদেরকে ভারসাম্য জাতীয় আয় বের করতে বলতে পারে। আবার আমাদেরকে অনেক সময় দেখা যায় যে ভোগ রেখা আঁকতে বলতে পারে, সঞ্চয় রেখা আঁকতে বলতে পারে। এইটুকু থেকে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে প্রতি বছরে চলে আসে। হ্যাঁ, আমরা কয়েকটা প্রশ্ন সলভ করলেই বুঝতে পারবো এখান থেকে কেমন কোশ্চেন আসছে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও। এখনো মাত্র 64 জন আমাদের সাথে যুক্ত আছে, সবাই একটু শেয়ার করে দাও। 100 জন হইলে আমি ক্লাস শুরু করে দিব। স্যার তাবাসসুম বলছে, স্যার ঈদের বন্ধ কবে দিবেন? এই যে আজকে থেকে আমাদের বন্ধ শুরু হয়ে যাবে মোটামুটি, তো কালকে থেকে তোমাদের বন্ধ পেয়ে যাবা। টিয়া আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। শারদান বলছে থ্যাংক ইউ। মারুফ আমাদের সাথে রয়েছে, ভাইয়া এই চ্যাপ্টার ফার্স্ট থেকেই স্কিপ করেছি। নো, আমি বলতেছি এই ক্লাসটা করো, করার পর তারপর তুমি স্কিপ করিও। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই সহজ। জাস্ট ঘুরে ফিরে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন আসে, সেগুলো আমরা করতে পারলে কিন্তু হয়ে যাবে। তা আমরা প্রথম সিকিউতে চলে যাচ্ছি। তোমরা একটু আগে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে একটু শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে দ্রুত। দেখি সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো, একসাথে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। আমি এখনই শুরু করে দিচ্ছি ক্লাস। দেখো তোমরা যদি ক্লাস শেয়ার না করো তাহলে আমাদের কি ভালো লাগবে? ক্লাস করাইতে ভালো লাগবে বলো? ক্লাস এখন অনেকজন ক্লাস করতেছে, মাত্র ক্লাস করছে শেয়ার করছে মাত্র 5 জনে। হ্যাঁ, ক্লাস করতেছে প্রায় 65 জনের মতো। তো সবাই একটু শেয়ার করে দাও দেখি, সবাই একটু শেয়ার করে দাও দ্রুত। সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, সবাই একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, সবাই একসাথে সবাই। সাজ্জাদ ইসলাম আমাদের সাথে রয়েছে, হ্যালো স্যার। হ্যালো। তারপর আমাদের সাথে ফারিয়া রয়েছে, কেমন আছেন স্যার? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। এরপর আমাদের সাথে রয়েছে ফয়সাল, আমাদের সাথে রয়েছে, মেসো করেছে, অনেক ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দিবা, মেইনলি নিজের ওয়ালে শেয়ার করে দিবা। তারপর তোমাদের বন্ধু বান্ধবদের গ্রুপ থাকলে, কলেজের গ্রুপ থাকলে সেখানে তোমরা শেয়ার করে দিবা ক্লাসটা, ঠিক আছে। সুচি আমাদের সাথে রয়েছে, সুচি বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। মো আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরো আছে ফয়সাল আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। তারপর আমাদের সাথে রয়েছে ফারহান রয়েছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ইতো আমাদের সাথে রয়েছে, ভাইয়া লেখা বোঝা যায় না। এই যে এখন আশা করি বোঝা যাবে, এখন বুঝতে পারবা। স্মৃতি আমাদের সাথে রয়েছে, ভাই আপনার জন্য কোন চ্যাপ্টারটা কঠিন একটু বলবেন? ভাই আমার জন্য কোনো চ্যাপ্টারই কঠিন না, হ্যাঁ সব চ্যাপ্টারে সহজ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার উপর স্টেপ, তুমি যদি পড়াশোনা করো তোমার যেটা সবার জন্য যেটা কঠিন সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে। রাকিব সালাম দিয়েছে আমাদের সাথে, কিম জানাতেছে আমাদের সাথে সালাম দিয়েছে, লাবণী দাস আমাদের সাথে রয়েছে, নমস্কার বলছে, মো আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। সবাই একযোগে শেয়ার করো। হ্যাঁ আমিও আছি, 5 জনের মধ্যে আমি আছি, ওকে ফাইন। তা বলছে সুরাইয়া ইয়াসিন আছে, ইয়াসমিন আছে আমাদের সাথে শেয়ার করেছে। সবাই একযোগে শেয়ার করে শেয়ার ডান লিখবে। আমরা 100 জন চাই, আজকে ক্লাসে 100 জন চাই। হ্যাঁ, এটা তোমাদের টার্গেট। সবাই 100 জন যতক্ষণ হবে না ততক্ষণ শেয়ার করতে থাকো। সবাই চেষ্টা করলে, এখন যদি এখানে 70টা শেয়ার হয়, এখনই এখানে 100 জন হয়ে যাবে উইদিন 10 সেকেন্ড। আমরা চলে আসি প্রথম সিকিউতে। আমাদের এখানে বলেছে একটা উদ্দীপক দেওয়া আছে, কি দেওয়া আছে? যে জাতীয় আয় ওয়াই সমান সামেশন আর সামেশন ডাব্লিউ সামেশন আই সামেশন পাই। পাই মানে হচ্ছে আমাদের যত প্রফিট আছে, যত রেন্ট আছে, রেন্টের যোগফল, সকল রেন্টের যোগফল, সকল ওয়েজেসের যোগফল, সকল ইন্টারেস্ট বা সুদের যোগফল, যত মুনাফা আছে সব মুনাফার যোগফলকে যোগ করলে আমাদের ওয়াই বা জাতীয় আয় পাওয়া যাবে। এটা এখানে বলছে। আচ্ছা, প্রথমে বলছে সামগ্রিক আয় কি? সামগ্রিক আয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি, সংজ্ঞা বলছে। জাস্ট সিম্পলি এই কথাটা বলবা, এক নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন হয় তার সমষ্টিকে আমরা বলে থাকি সামগ্রিক আয় বা জাতীয় আয়। তাহলে কি বলেছি? এক নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যেই পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্য বা তার বাজার মূল্যের সমষ্টিকে আমরা বলি সামগ্রিক আয়। হ্যাঁ, অবশ্য চূড়ান্ত দ্রব্যটা হবে, অন্য দ্রব্যগুলো হবে না। জাস্ট যেমন ধরো আমরা জানি যে তুলা থেকে তোমার কি হয়, তুলা থেকে তোমার সুতা হয়। হ্যাঁ, সুতা হয়, সেই সুতাতে কি হয় বলতো? কাপড় হয়, কাপড় তৈরি হয়। সেই কাপড় থেকে আবার কি হয় বলতো? সেই কাপড় থেকে আবার তৈরি পোশাক তৈরি হয়, তৈরি পোশাক তৈরি হয়। তাহলে দেখো, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড় থেকে তৈরি পোশাক তৈরি হয়। তো এখানে এই যে একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র যেটা তৈরি পোশাক সেটার মূল্যই হচ্ছে আমাদের জাতীয় আয়ের মতো অন্তর্ভুক্ত হবে। কারণ যেটা তুলা সেটা থেকে কাপড়, তুলা থেকে কিন্তু সুতা হয়। মনে করো 10 টাকা তুলা থেকে, 10 টাকা তুলা থেকে যখন সুতা হয় সেটার দাম 20 টাকা হয়ে যায়।
সেক্ষেত্রে যখন কাপড় হয় সেটা হয়ে যায় 50 টাকা। সেই কাপড় থেকে যখন তৈরি পোশাক হয় সেটার দাম হয়ে যায় 100 টাকা। তার মানে কেন উৎপাদন হয়েছে কয় টাকার পণ্য? আসলে 100 টাকার পণ্য উৎপাদন হয়েছে। তুমি যদি 10, 20, 50 সব যোগ করে দাও 180 আসবে। তাহলে 180 টাকা কিন্তু পণ্য উৎপাদন হয় নাই, উৎপাদন হয়েছে 100 টাকার পণ্য। তাই এখানে আমাদের শুধু 100 টাকাকে এখানে কাউন্ট করতে হবে, অর্থাৎ শুধু চূড়ান্ত পণ্য কাউন্ট করবো। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? সামগ্রিক আয় মানে হচ্ছে এক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের বিদ্যমান সম্পদ অর্থাৎ দেশে যত সম্পদ আছে সকল সম্পদকে ব্যবহার করে যেই পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা কর্ম উৎপাদন হয় তার সমষ্টিকে আমরা বলি সামগ্রিক আয় বা জাতীয় আয়। আচ্ছা, এরপর চলে আসি আমরা 2 নাম্বার। বুঝতে এই যে আমরা কিন্তু প্রায় 81 জন 88 জন কিন্তু হয়ে গেছিল হ্যাঁ ক্লাসের মধ্যে। আমরা একটু শেয়ার করলে কিন্তু 100 জন হয়ে যাবে। আমরা একটু শেয়ার করে দিই, সবাই যারা পরে যুক্ত হচ্ছে একটু শেয়ার করে দিবা। ওকে, এরপর চলে আসো। বলছে জাতীয় আয় হিসাবের সময় কেবল চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয় কেন? কারণ তুমি খেয়াল করো, এই যে আমি বলতেছি শুধু চূড়ান্ত দ্রব্য কেন কাউন্ট করা হয়, এই যে এখানে থেকে বুঝবা। আমরা তুলা মনে করো 10 টাকার তুলা, সেখান থেকে যখন সুতা তৈরি হয় সেটার দাম হয়ে যায় 20 টাকা। সেই সুতা থেকে যখন কাপড় হয় সেটার দাম হয়ে যায় 50 টাকা। সেই কাপড় থেকে যখন তৈরি পোশাক হয় সেটা হয়ে যায় 100 টাকা। কথা বুঝছো? তার মানে এখানে আসলে পণ্য উৎপাদন হয়েছে 100 টাকা। এখানে পণ্য উৎপাদন এমন হয় না যে 10 টাকা প্রথমে ছিল, সেখানে সাথে সুতা হচ্ছে 20 টাকার, তারপর হচ্ছে কাপড় হচ্ছে 50 টাকার, তারপর হচ্ছে লাস্টে তৈরি পোশাক হচ্ছে 100 টাকার, টোটাল মিলে 180 টাকার কিন্তু পণ্য উৎপাদন হয়নি। কারণ ওই 10 টাকা জিনিসটাই মূল্য বৃদ্ধি পেয়ে 100 টাকা হয়েছে। মূলত এখানে জিএনপি বা জিডিপি বলো আমাদের উৎপাদন হয়েছে কত টাকার? 100 টাকার পণ্য। তাই আমাদেরকে শুধু চূড়ান্ত দ্রব্যটা কাউন্ট করব, অন্যান্য যে দ্রব্যগুলো থেকে এটা হয়েছে সেটা আমরা কাউন্ট করতে পারবো না। তাহলে যদি করি তাহলে সেটাকে আমরা বলি দ্বৈত গণনার সমস্যা হয়ে যাবে, অর্থাৎ দুইবার গণনা করে ফেলার সমস্যাতে আমরা সম্মুখীন হতে হবে। এরপর চলে আসো 3 নম্বরে। বলছে উদ্দীপকের আলোকে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতি নির্দেশ করে ব্যাখ্যা করো। এখানে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? আচ্ছা, হচ্ছে এটা আয় পদ্ধতি। আয় পদ্ধতির মাধ্যমে আমরা জাতীয় আয় বের করেছি। এখানে স্যার এটা কেমনে করছেন একটু স্যার বোঝায় বলেন, যে আয় পদ্ধতির মাধ্যমে কেমন আসলে জাতীয় আয় হয়েছে বা কিভাবে হয়েছে একটু আমাদেরকে বোঝায় বলেন। দেখো, আমি যদি বলি আমাদের উৎপাদনের উপকরণ, তোমাদের মনে আছে উৎপাদন উপকরণ কয়টি? দেখি কমেন্ট বক্সে একটু জানাতো সবাই, উৎপাদন উপকরণ কয়টি? দ্রুত জানাবা। হ্যাঁ, উৎপাদনের উপকরণ কয়টি? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। হ্যাঁ, কি কি বলতো? একটা হচ্ছে ভূমি, 2 নাম্বার হচ্ছে শ্রম, 3 নাম্বার হচ্ছে মূলধন, 4 নাম্বার হচ্ছে সংগঠন। এই 4টার কিছু পারিশ্রমিক আছে, তাই না? যেমন ভূমির জন্য আমরা খাজনা দিয়ে থাকি, খাজনা, যেটাকে আমরা বলে থাকি রেন্ট, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, শ্রমকে আমরা বলি ওয়েজেস বা মজুরি, এই মজুরিকে আমরা বলে থাকি ওয়েজেস বা ডাব্লিউ দিয়ে আমরা প্রকাশ করি। আর মূলধনের জন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে সুদ, যেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে আমরা ইন্টারেস্ট বলি। আর সংগঠনের জন্য আমরা দিয়ে থাকি মুনাফা। কেউ যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা সুন্দর করে সংগঠিত করে দেয় তাহলে তোমাকে তার প্রফিটের 100 অংশ তাকে করতে হবে, শেয়ার করতে হবে। তাহলে সংগঠনের পারিশ্রমিক হচ্ছে কি বলো? মুনাফা। তো তোমাকে যদি আমি বলি যে একটা দেশের মানুষের সামগ্রিক আয় বের করো আয় পদ্ধতির মাধ্যমে, ইনকাম পদ্ধতির মাধ্যমে, তাহলে আসলে এই 4টা যোগ করলেই হয়। স্যার কেমনে? তুমি তোমার বাসার কথা চিন্তা করো, তোমার বাসায় এই 4টার বাইরে কি তোমাদের বাসার মানুষের ইনকামের কোনো সোর্স আছে? আমি যদি বলি যে তোমাদের বাড়িতে হয়তো তোমাদের একটা বিল্ডিং আছে, একটা জমি আছে, অথবা একটা পুকুর আছে, হ্যাঁ, অথবা একটা গাড়ি আছে, সেটা তোমরা ভাড়া দিয়ে খাজনা পাও। 1 নাম্বার ইনকামের সোর্স হতে তোমাদের বাড়িতে। 2 নাম্বার তোমাদের বাড়িতে ইনকামের সোর্স হতে পারে তোমার বাবা, চাচা বা তোমার ভাই, হ্যাঁ, কেউ একজন ফ্যামিলি মেম্বার চাকরি করে, সেখান থেকে তারা মজুরি পায়, মানে ওয়েজেস পায়, বেতন পায়। 3 নাম্বার হচ্ছে তোমাদের কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা পয়সাগুলো তোমরা কোন একটা জায়গায় ইনভেস্ট করছো, সেখান থেকে তোমার কি পাইতে পারো? তুমি হচ্ছে সুদ পাচ্ছ তোমাদের বাসায়, তাহলে 3 নাম্বার ইনকামের সোর্স। 4 নাম্বার হচ্ছে তোমাদের কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে প্রফিট হয়। এই 4টার বাইরে কি একটা দেশের মানুষের আর কোন ইনকাম সোর্স হতে পারে? না, এই 4টা কিন্তু ইনকামের সোর্স। তাহলে আমি যদি বলি দেশে যত মজুরি আছে সব মজুরিকে আমরা যোগ করে দিব, তাহলে আমরা যদি ওয়াই বের করি, বা এটাকে আমরা এভাবে বলতে পারি ওয়াই, এটাকে আমরা লিখতে পারি ওয়াই এআই মানে এগ্রিগেট ইনকাম, এনআই মানে ন্যাশনাল ইনকাম, সব লেখা যাবে। আচ্ছা, হবে সামেশন আর মানে হচ্ছে যত রেন্ট আছে সব রেন্টের যোগফল প্লাস যত মজুরি আছে সব মজুরির যোগফল প্লাস যত সুদ আছে সব সুদের যোগফল প্লাস
যত প্রফিট আছে দেশে সব প্রফিটের যোগফল যদি আমরা যোগ করি, এবং এখান থেকে কিছু কিছু বইতে এই চারটা যোগ করলে হয়ে গেছে, আবার কিছু কিছু বইতে এখানে একটা জিনিস বাদ দিয়েছে, এটা হচ্ছে সামেশন টিপি। স্যার টিপি মানে কি? ট্রান্সফার পেমেন্ট, হস্তান্তর ব্যয় বা হস্তান্তর পাওনা বলা হয় এটাকে। এটা কি? মনে করো তুমি কাউকে দান করছো, হ্যাঁ, সেটা কিন্তু তার জন্য আয় না, সেটা আমরা একটা ট্রান্সফার পেমেন্ট করছি, এটা বলা হয় ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর পাওনা বলা হয়। হ্যাঁ, যেমন তুমি কোনো উৎপাদন কাজে অংশগ্রহণ না করে বা তুমি কোনো কিছু উৎপাদন না করে যদি তুমি কোনো টাকা পাও মানুষের কাছে, যেমন তো তোমরা এই যে ঈদের সময় তোমরা সালামি পাবা, ঈদের সালামি, এই ঈদের সালামিটাও কিন্তু এক ধরনের কি জানো, ট্রান্সফার পেমেন্ট। সেটা কিন্তু তোমার ইনকাম না, তুমি কোনো উৎপাদন কাজে অংশগ্রহণ করো নাই যার জন্য তোমাকে টাকা দিবে, তোমাকে এমনিতেই দিচ্ছে। হ্যাঁ, কাউকে যদি দান করা হয়, এরকম বিভিন্ন ভাতা আছে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যাঁ, যে তোমরা উপবৃত্তি পাও, সেগুলো কিন্তু ট্রান্সফার পেমেন্ট। তো সেগুলো বাদ দিতে হয়। কিছু কিছু বইতে এটা আছে, আর কিছু কিছু বইতে এটা ছাড়াই শুধুমাত্র এই চারটা যোগ করলেই লিখতে হবে, লিখছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আয় পদ্ধতির মাধ্যমে সামগ্রী বের করার সিস্টেম। তাহলে এটা আমরা ব্যাখ্যা করবো সুন্দর করে, যে উদ্দীপকের যে পদ্ধতি ব্যবহার করে সেটা হচ্ছে আয় পদ্ধতি। জানা বলছে জাতীয় আয় পরিমাপের এই পদ্ধতি উন্নয়নশীল দেশে কার্যকর কিনা তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আনসার হচ্ছে এটা হচ্ছে আয় পদ্ধতি। কি পদ্ধতি বলো? এটা আমরা করছি আয় পদ্ধতি। দেশের মানুষের যত আয় আছে সব আয় যোগ করে আমরা সামগ্রিক আয় বের করেছি। কিন্তু এই পদ্ধতি যদি আমি বলি যে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, আনসার হচ্ছে না। সাধারণত যেগুলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশ, সেই দেশগুলোতে আয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি এগুলো ব্যবহার হয় না। সাধারণত উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর ক্ষেত্রে ব্যয় পদ্ধতি যেটা আছে, ব্যয় পদ্ধতি কোনটা? ওয়াই এ আই, হ্যাঁ, এন আই মানে হচ্ছে ওয়াই মানে জাতীয় আয়, এ আই মানে হচ্ছে অ্যাগ্রিগেট ইনকাম, এন আই মানে হচ্ছে ন্যাশনাল ইনকাম, সেম জিনিস, সবগুলো সেম। সেক্ষেত্রে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই সূত্রটা ব্যবহার হয়ে থাকে। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এই সূত্র ব্যবহার হয়ে থাকে উন্নয়নশীল বা অনুন্নত দেশের ক্ষেত্রে ব্যয় পদ্ধতি ব্যবহার, এটাকে বলা হয় ব্যয় পদ্ধতি। হ্যাঁ, কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট ইম্পোর্টের বিয়োগফল। তো এটা হচ্ছে ব্যয় পদ্ধতি বলা হয় এটাকে। তো এই পদ্ধতি ইউজ করা হয় উন্নয়নশীল এবং উন্নত দেশের ক্ষেত্রে। আর যেগুলো উন্নত দেশ, সেই দেশগুলোর ক্ষেত্রে এই পদ্ধতি, আয় পদ্ধতি এবং উৎপাদন পদ্ধতিগুলো কার্যকর হয়ে থাকে। তাহলে আমরা বলবো যে না, এই পদ্ধতিটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কার্যকর নয়। উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কার্যকর হচ্ছে ব্যয় পদ্ধতি। প্রশ্ন, স্যার কেন কার্যকর নয়? অ্যান্সার হচ্ছে যেগুলো উন্নয়নশীল বা উন্নত দেশ, সেই দেশগুলোতে এই জিনিসগুলো বের করা কষ্টসাধ্য। যে সকল খাজনা, সকল মজুরি, সকল সুদ, সকল মুনাফা বের করাটা অনেক কষ্টসাধ্য, কারণ তারা এত উন্নত না, এত আপডেট না, এত ইয়া না যে এদের সবকিছু রেকর্ডেড থাকবে এরকম না। মনে করো তোমাদের একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ তুমি বাসা ভাড়া পাচ্ছ, তো এইটা আমরা লিখে রাখি না উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। কিন্তু উন্নত দেশের ক্ষেত্রে সেটা সফটওয়্যার সিস্টেম বা তাদের একটা আপডেট কি থাকে, তারা আপডেট সব দিক থেকে, সেজন্য তাদের একটা সিস্টেম থাকে, সেগুলো রেকর্ড করে রাখে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেগুলো রেকর্ড করে রাখে না, সেজন্য এটা বের করাটা অনেক কষ্টসাধ্য হয়েছে। কিন্তু যেগুলো ব্যয় পদ্ধতি, এই যে ব্যয়, যত কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, সরকারি ব্যয়, এগুলো কিন্তু মোটামুটি রেকর্ডেড থাকে, যার কারণে মানুষ কিন্তু মানে উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষেত্রে এই পদ্ধতি ইউজ করাটা সহজ এবং এটা সবচেয়ে বেশি কার্যকর। আবার এই পদ্ধতির মধ্যে সমস্যা হচ্ছে, এই পদ্ধতির মধ্যে চোরা কারবার করে মানুষে, মানে চুরি করে, যে আমার ইনকাম কম দেখানোর জন্য মানুষে বলে যে খাজনা কম পাইছে, মজুরি কম পাইছে, সুদ কম পাইছে, এরকম দেখানোর চেষ্টা করে। সেজন্য এই পদ্ধতিটা তেমন বেশি কার্যকর হয় না উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষেত্রে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? হয়েছে? তাহলে আমরা একটা সিকিউ কমপ্লিট করলাম, আমরা চলে আসি পরবর্তী সিকিউতে, 2 নাম্বার সিকিউ। চলো আমরা দেখি। এখানে একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো সবাই। বলছে সি দেওয়া আছে 50 প্লাস 0.5 ওয়াই, আই এর মান দেওয়া আছে 100, জি এর মান দেওয়া আছে 200। যেখানে সি মানে ভোগ ব্যয়, আই মানে হচ্ছে আমাদের জাতীয় আয়, এই যে ওয়াই মানে জাতীয় আয়, সরি, আর এই আই মানে হচ্ছে বিনিয়োগ, আর এই জি মানে হচ্ছে সরকারি ব্যয়, আই মানে হচ্ছে বিনিয়োগ ব্যয়। প্রথম হচ্ছে স্বয়ংভূত ভোগ কি? ভোগ আসলে দুই ধরনের হয়। ভোগ মানে কি? মানে আমরা বলি ভোগ বলতে বোঝানো হয় যে কোন দ্রব্য ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করা, সেটাকে আমরা কি বলি? ভোগ বলে থাকি। এই ভোগটা আবার দুই ধরনের হয়, স্বয়ংভূত ভোগ, পরচিত ভোগ। স্বয়ংভূত ভোগ কি? যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে না, সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। অর্থাৎ যেই ভোগটা, আমি যদি এখানে জাতীয় যদি এখানে ধরি, আয় লিখতে পারো বা জাতীয় লিখতে পারো, এখানে যদি আমরা বলি ভোগ, তাহলে যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে না, তার মানে আয় শূন্য হলেও যেই ভোগটা তোমাকে করতে হবে,
আয় 10 হলো তোমাকে সেই ভোগটা ফিক্স করতে হবে, আয় 20 হলো সেই ভোগটা তোমাকে ফিক্স করতে হবে, 30 হলো তোমাকে ফিক্স করতে হবে। অর্থাৎ আয় যেমনই থাকুক তোমার এই ভোগ ব্যয়টা কি থাকবে, ভূমি অক্ষের সমান্তরাল বা আয়ের পরিবর্তনের ফলে এই ভোগ ব্যয়ের কোনোই পরিবর্তন হবে না। এটাকে আমরা বলে থাকি যে স্বয়ংভূত ভোগ। কি ভোগ বলো? এই রেখাটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ ব্যয় রেখা, যেটা আয়ের পরিবর্তনের ফলে এই ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। আয় শূন্য হলে এই ভোগ ব্যয় আমাকে করতে হবে। স্যার কেমন? যেমন আমি যদি বলি, তোমার ক্ষেত্রে বলো, তোমার ক্ষেত্রে হচ্ছে 2 জোড়া কাপড়, এটা তোমার জন্য স্বয়ংভূত ভোগ, তোমার ইনকাম হোক বা না হোক তোমাকে 2 জোড়া কাপড় তোমার লাগবেই। আবার মনে করো যে ডাল ভাত, এটা হচ্ছে তোমার জন্য স্বয়ংভূত ভোগ, তোমার ইনকাম হোক বা না হোক, তোমার যদি ইনকাম নাও থাকে তাও তোমাকে কি করতে হবে, মানুষের কাছ থেকে ধার নিয়ে হলো যে কোনো ভাবে তোমাকে ডাল ভাত খেতে হবে। এটা হচ্ছে তোমার জন্য স্বয়ংভূত ভোগ। ঠিক আছে, তাহলে স্বয়ংভূত ভোগ বলছে। আরেকটা বলছে কি পরচিত ভোগ, যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে। স্যার কিভাবে? যেমন এখানে ওয়াই ধরলে উপরে যদি আমরা সি ধরি, ভোগ ব্যয় ধরি, এখানে ওয়াই মানে জাতীয় আয়। সো যেই ভোগ ব্যয়টা হচ্ছে আয় শূন্য হলে যে ভোগ ব্যয়টা শূন্য হবে, এবং আয় বাড়লে যে ভোগ ব্যয়টা বাড়বে, আয় যদি আরো বাড়ে যে ভোগ ব্যয়টা আরো বাড়বে, আয় যদি আরো বাড়ে যে ভোগ ব্যয়টা আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ ইনকাম বৃদ্ধি পেলেও মানে ইনকাম বৃদ্ধির সাথে সাথে যে ভোগ ব্যয়টা পরিবর্তন হবে বা ইনকাম বৃদ্ধি পেলে যে ভোগ ব্যয়টা বৃদ্ধি পাবে সেটাকে আমরা বলি পরচিত ভোগ ব্যয় রেখা, পরচিত ভোগ বলি। তাহলে পরচিত ভোগ থেকে আয় বাড়লে এই ভোগ ব্যয়টা বাড়বে। স্যার কেমন? যেমন লাক্সারিয়াস খাবার দাবার, হ্যাঁ, ডাল ভাত হচ্ছে তোমার পরিচিত ভোগ, কিন্তু তোমার ইনকাম মনে করো বাড়তেছে, তাহলে তুমি যত ইনকাম তোমার বাড়বে তোমার খাবারের আইটেম বা খাবারের তোমার কোয়ালিটি তত বাড়তে থাকবে। মনে করো 2 জোড়া কাপড় তোমার জন্য স্বয়ংভূত ভোগ, কিন্তু যার যত বেশি ইনকাম, যার মনে করো কোটি টাকা ইনকাম, তার দেখবা যে 40-50 জোড়া কাপড় আছে। আর যার ইনকাম মনে করো যে 20,000 টাকা, 50,000 টাকা, তার মনে করো যে 5-7 জোড়া 10 জোড়া কাপড় আছে। তার মানে ইনকাম যত বাড়বে এই কাপড়টা বাড়তে থাকবে। এটা হচ্ছে পরচিত ভোগ। অর্থাৎ কিছু কিছু ব্যয় আছে যেটা মানুষকে বাধ্যতামূলক করতে হয়, আর কিছু কিছু ব্যয় আছে যেটা মানুষ ইনকাম বাড়তে থাকলে যেটা বাড়ায়, ইনকাম করতে হলে যেটা কমে যায়, এবং ইনকাম শূন্য হলে সেটাও শূন্য হবে, সেটাকে আমরা বলি পরচিত ভোগ। তাহলে এখানে স্বয়ংভূত ভোগ কাকে বলে সেটা এখানে বলছে। তাহলে স্বয়ংভূত ভোগ পেয়ে যে ভোগটা আয়ের উপর নির্ভর করে না, ইনকাম শূন্য হলে যে ভোগ ব্যয়টা করতে হয় সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। এইটুকু পারবো? ওই মানুষজন এত কম কেন? তোমরা কি শেয়ার করতেছো ক্লাস? 2 নাম্বার দেখো, 2 নম্বর বলছে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? কারণ প্রবাসীরা, জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে কি? একটা দেশের সীমানার মধ্যে যেই পরিমাণ পণ্য উৎপাদন হবে সেটাকে বলা হয় সেই দেশের জিডিপি। যেমন আমি যদি বলি বাংলাদেশের ভিতরে যারা উৎপাদন করবে সেটা দেশের মানুষ করুক বা দেশের বাইরের মানুষ করুক, সেটা হচ্ছে জিডিপি বাংলাদেশের। তো যারা বাংলাদেশি মানুষ মনে করো সৌদি থেকে কাজ করতেছে, তাহলে সেই সৌদিতে যারা কাজ করতেছে প্রবাসী বা বাংলাদেশের মানুষ, ওই তাদের ইনকামটা কিন্তু বাংলাদেশের জিডিপি অন্তর্ভুক্ত হবে না, সেটা সে যেখানে কাজ করতেছে সেই দেশের জিডিপি অন্তর্ভুক্ত হবে, সেই দেশের টেরিটরির মধ্যে সে কাজ করতেছে সেখানেই সেটা যুক্ত হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে যারা উৎপাদন করতেছে দেশের মানুষ, তাদের ইনকামটা বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে, এবং যারা বাইরের দেশ থেকে বাংলাদেশে এসে কাজ করতেছে তাদের ইনকামটা বাংলাদেশের জিডিপিতে যুক্ত হবে। তাহলে জিডিপি মানে ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, আর জিএনপি মানে হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, অর্থাৎ আমাদের জাতিরা যেখানে উৎপাদন করবে, দেশের ভিতরে করবে বা দেশের বাইরে করে, সেটা হচ্ছে জিএনপি অন্তর্ভুক্ত হয়। আর জিডিপির ক্ষেত্রে একটা দেশের সীমানার মধ্যে যারা উৎপাদন করবে, দেশের মানুষ করবে বা দেশের বাইরে মানুষ করবে, সেটা হচ্ছে জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, 3 নাম্বার আছে। 3 নম্বর বলছে উদ্দীপকে হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। অর্থাৎ এখান থেকে আমাদেরকে ভারসাম্য জাতীয় বের করতে বলছে, এই আমাদের ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে ভারসাম্য জাতীয় বের করতে বলছে। চলো আমরা এখান থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করার চেষ্টা করি 3 নম্বরে। হ্যাঁ, ভারসাম্য জাতীয় আয়। তোমাকে মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে দেওয়া আছে আমাদের কি কি, সেটা একটু লিখে ফেলি। আমরা লিখবো দেওয়া আছে, আমি একটু শর্টকাট লিখতেছি, দেওয়া আছে সি এর মান, সি এর মান হচ্ছে 50 প্লাস 0.5y, এবং আই এর মান দেওয়া আছে, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া আছে 100, এবং জি এর মান দেওয়া আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দেওয়া আছে 200। ওকে ফাইন। আমাদের এখানে বলছে ভারসাম্য জাতীয় আয়, জাতীয় মানে কি জানো? ওয়াই এর মান বের করতে বলছে। তো এখানে একটু মনে রাখবা, তোমরা লিখবা আমরা জানি, আমরা জানি। এখানে যেহেতু সি প্লাস আই প্লাস জি আছে, তার মানে এখানে হবে 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। যদি স্যার 2 থাকতো, সি আর আই থাকতো, তাহলে বলতে আমরা 2 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। দেখো যদি 2 খাত হয় তাহলে হয় এরকম যে আমরা জানি ওয়াই সমান সি প্লাস আই, যদি 2 খাত হইতো, সি আর আই থাকতো। আর যদি 3টা আছে তাহলে আমরা লিখবো আমরা জানি 3 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, 3 খাত বিশিষ্ট অর্থনীতির
ক্ষেত্রে আমরা লিখলাম, হ্যাঁ 3 বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে। সো y সমান c প্লাস i প্লাস g লিখলাম। যদি স্যার এখানে c প্লাস i প্লাস g এর সাথে xn যুক্ত হইতো, xn মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের যেটা বিয়োগফল, হ্যাঁ x মাইনাস m, অর্থাৎ এটার সাথে আমরা প্লাস x মাইনাস m আমরা লিখে থাকি, এটা হচ্ছে 4 খাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে। যদি x এর মানও থাকতো তাহলে আমরা 4 খাত এখানে লিখতাম, অথবা সরাসরি মানে x আর m এর মান আলাদা না থাকে যদি এভাবে থাকতো xn মানে নিট রপ্তানি থাকতো, এই x থেকে m বিয়োগ করা এটাকে আমরা বলি, এটা যে বিয়োগফল সেটাকে আমরা বলি xn, কি বলি xn বলে থাকি, হ্যাঁ x থেকে m বিয়োগ করলে যেটা বিয়োগফল সেটাকে আমরা বলি xn, নিট রপ্তানি xn, নেট ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রোড বলা হয় এটাকে। আর x মানে হচ্ছে শুধু এক্সপোর্ট, m মানে শুধু ইম্পোর্ট, মানে রপ্তানি মাইনাস কি আমদানি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলছি, যদি 4 খাত বলে তাহলে c প্লাস i প্লাস x মাইনাস m, আর যদি 3 খাত বলে তাহলে c প্লাস i প্লাস g, যদি 2 খাত বলে c প্লাস i হবে। তাহলে যেহেতু আমাদের পরীক্ষার মধ্যে এখানে 3 খাত দেওয়া আছে তাহলে আমরা 3টা লিখবো, c প্লাস i প্লাস g, আমরা 3 খাত বিশিষ্ট অর্থনৈতিক খাতে লিখে দিলাম। ওকে, আমরা লিখবো যে 3 খাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে আমরা জানি y সমান c প্লাস i প্লাস g, তাহলে এখানে লিখবো y সমান, আবার লিখতেছি আমরা y সমান, এখানে c এর মান আমরা বসাই দিই 50 প্লাস 0.5y প্লাস i এর মান আমরা বসাই দিব 100, ওকে, এবং g এর মান আমাদের আছে 200, আমরা 200 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, g এর মান আমরা 200 এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর দেখো আমরা এখানে এখন যোগ বিয়োগ করব, তাহলে এখানে লিখবো আমরা y সমান, এটার সাথে আমরা এগুলো সব যোগ করে দিই, তাহলে 50 100 তাহলে 300 হইছে 350, হ্যাঁ এটা আমি আগে লিখতেছি 350 প্লাস 0.5y লিখে দিলাম। এই দেখো এই 50 সাথে এটা যোগ করে দিছি, তাহলে 350 প্লাস 0.5 y লিখে দিলাম। তারপর দেখো এখানে এই 0.5 টা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে y আছে, এই 0.5 যদি এই পাশে আসে, এখানে ছিল প্লাস, যদি এই পাশে আসে তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে 0.5y সমান 350 আমরা লিখে দিলাম। অর্থাৎ এই 0.5 টা আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে সেটা কি হবে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল বিধায়। এখন এখান থেকে আমরা কমন নিব, এই দুই জায়গা থেকে আমরা y কমন পাই, হ্যাঁ তো y থেকে y কমন নিয়ে ফেললে 1 থাকে, মনে রাখবা এখানে y মানে কিন্তু মনে মনে কি 1, মনে মানে কি 1y বোঝাচ্ছে, হ্যাঁ y মানে কি 1y বোঝাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে যদি y কমন নিয়ে ফেলি, y যদি কমন নিয়ে ফেলি, y থেকে যদি y কমন নিয়ে ফেলি 1 থাকবে, ওকে, আর 0.5 থেকে y কমন নিলে মাইনাস 0.5 থেকে যাবে, ঠিক আছে, সমান 350। এরপর আমরা লিখবো এখানে যে দেখো 1 থেকে 0.5 বাদ দিব, স্যার 1 থেকে 0.5 বাদ দিলে কি থাকে বলো তো, হ্যাঁ 1 থেকে 0.5 বাদ দিলে কি থাকে, 1 থেকে যদি 0.5 আমরা বাদ দিয়ে দিই তাহলে আনসার কি থাকবে, আনসার হচ্ছে 0.5। 1 থেকে তুমি 0.5 বাদ দিয়ে দেখো ক্যালকুলেটরে 0.5 পাবা। তো এই 0.5 আগে লিখবা, এই ওয়াইটা আমরা পরে লিখতেছি যেহেতু এটা সহগ আকারে থাকে সেজন্য 350 লিখলাম। এরপরে কি, এরপর আমরা এখানে এই 0.5 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে ওয়াই রেখে দিলাম, 0.5 যদি ওই পাশে পাঠাই দিই, এখানে ছিল গুণ আকারে, ওই পাশে গেলে কি হবে জানো, ভাগ হবে, 350 এখানে ছিল গুণ আকার ওয়াই এর সাথে, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে 0.5, তাহলে আনসার কি হবে, সুতরাং আনসার ওয়াই সমান আমরা বলতে পারি 350 কে 0.5 দিয়ে ভাগ করো, কত হয় আমাকে বলো তোমরা আনসার, 700, অনেকে বলতেছে 700, ভেরি গুড। নিহা আছে, সরি নিহু আছে 700 বলছে, ইতু চৌধুরী আছে আমাদের সাথে বলছে 700 হবে, ওকে, তারপর হচ্ছে শিফাত আছে বলছে 0.5, ঠিক আছে, তারপর তাহলে আনসার কি হবে, ওয়াই মান হবে 700, তাহলে এখানে আমরা ওয়াই সমান লিখতে পারি 700 লিখতে পারি, এটা হচ্ছে আমাদের জাতীয় আয় আমরা বের করেছি, ফাইন। তারপর দেখো 4 নাম্বার কি বলেছে, বলছে সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে, উদ্দীপকের আলোকে প্রভাব দেখো। অর্থাৎ সরকারি যেটা ব্যয়, স্যার সরকারি ব্যয় কোনটা, এই যেটা সরকারি ব্যয় মানে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি দ্বিগুণ করা হয় মানে ডাবল করে দেওয়া হয়, তাহলে জাতীয় আয়ের উপর আসলে কি প্রভাবটা পড়বে, মানে এই ওয়াই এর ভ্যালুটা আসলে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে সেটা পার্থক্য তোমাকে লিখতে হবে, বা ওয়াই এর ভ্যালু তোমাকে আগে বের করতে হবে, বের করে তোমাকে দেখাইতে হবে আগে কত ছিল এখন কত হচ্ছে যদি আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দ্বিগুণ করা হয়, হ্যাঁ। তাহলে আমরা চকোতে করে ফেলি, 4 নাম্বারটা পারবা, 4 নাম্বার কে পারবা একটু বলো তো, 4 নাম্বার কে পারবা, 4 নাম্বার পারবে কে, তাহলে এখানে আমাদের ওয়াই মান বের হয়েছে 700, আমরা একটু লিখে রাখি সেটা, আমাদের ওয়াই মান বের হয়ে যাচ্ছে, কত বের হয়েছে, আমাদের ওয়াই মান বের হয়ে যাচ্ছে 700, হ্যাঁ, ওয়াই সমান আমাদের 700 বের হয়ে যাচ্ছে, ওকে। তো এখন আমরা চলো এটা করে ফেলি, সেটা হচ্ছে 4 নাম্বারটা, আমরা এখন 4 নাম্বারটা করব। তো এখানে আমাদের তাহলে কি কি আছে, আমাদের সি এর মান ঠিক আছে আগের মতো 50 প্লাস 0.5y, এবং হচ্ছে আই এর মানও ঠিক আছে, আই এর মান হচ্ছে 100, তারপরে লিখবা সরকারি ব্যয়
দ্বিগুণ দ্বিগুণ হলে সরকার যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে জি সমান 200 ইন্টু 2 মানে দ্বিগুণ বলছে 2 দ্বিগুণ করে দেবো। হ্যাঁ, তাহলে আসতে হবে 400। এটা তাহলে আমরা আবার সেম লিখবো। আমরা জানি আমরা কি জানি যে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখতে পারি 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা লিখতে পারি যে y সমান c প্লাস i প্লাস g। হ্যাঁ, তাহলে এখানে আমরা এখন y এর মান y লিখলাম, c এর মান বসাতে দেব 50 প্লাস 0.5y প্লাস i এর মান হচ্ছে 100 এবং এই যে g এর মানটা এখন 400 বসাবো। যেমন আমরা 400 বসা দিলাম তাহলে কি হবে y সমান এটা তাহলে 500 550 হবে। হ্যাঁ, তাহলে এটা হবে 50 100 500 এই যে 500 550 তাহলে 550 প্লাস 0.5y। এরপর আমরা কি করব আবার সেম এই ওয়াইটা রেখে এই ওয়াইটা আছে এটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে মাইনাস 0.5y হবে মানে 0.5y সমান 550। হ্যাঁ, তাহলে आंसर কি হবে आंसर হচ্ছে y কমন নিয়ে নিব আমরা, তাহলে y থেকে y কমন নিলে 1 থাকবে মাইনাস 0.5 থেকে y কমন নিলে 0.5 থাকবে 0.5 থাকবে। তাহলে आंसर হচ্ছে 550। তাহলে आंसर হচ্ছে y সরি 0.5 থেকে 0 বাদ দাও তাহলে आंसर হবে 0.5 1 থেকে 0.5 দিলে 0.5 থাকে yটা পরে লিখতেছি সমান 550। এরপর লিখবো আমরা এরপর লিখবো y সমান দেখো তাহলে এখানে yটা রেখে দিলে এই 0.5 যদি ওই পাশে পাঠাতো ভাগ হবে তাহলে 550 ডিভাইডেড বাই 0.5। তাহলে आंसर কি দাঁড়ায় आंसर হচ্ছে y সমান আমাদের বের হবে 550 কে 0.5 দিয়ে ভাগ করলে কত হয় 1100 নাকি? হ্যাঁ, আবার বুঝান আবার কোনটা বুঝাবো? তুমি অমনোযোগী হয়ে গেছো তাহলে উদয়, তুমি অমনোযোগী হয়েছো। এই চ্যাপ্টার আসলেই যে যারা একটু কষ্ট করতে পারবা এই চ্যাপ্টার আনসার করাটা খুব সহজ ম্যাথগুলো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি y সমান 550 ডিভাইড বাই 0.5 দিয়ে ভাগ করলে হবে 1100। তাহলে এখানে প্রশ্নটা কি হচ্ছে সরকারি ব্যয় যদি দ্বিগুণ হয় তাহলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়ে? দেখো জাতীয় আয় ছিল আগে 700 এখন জাতীয় আয় হয়েছে কত 1100। তাহলে কি লিখবা যে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে। আমরা কি লিখতে পারি যে আমরা লিখতে পারি জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পাইছে বলো তো তোমরা, কত বৃদ্ধি পেয়েছে? आंसर হচ্ছে 1100। হ্যাঁ, 1100 মাইনাস 700। তাহলে 1100 থেকে 700 বিয়োগ করলে 1100 তুমি যদি 700 বিয়োগ করো তাহলে কত হবে বলো? 1100 থেকে 700 বিয়োগ করে দিলে কত হয়? ওকে, তাহলে 300 400 হবে। তাহলে আমাদের 400 একক হচ্ছে কি হয়ে আছে জাতীয় আয় আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে বলবা জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে 400 একক। ওকে, বা 400। উদ্দেশ্যকর বলতে আমরা জানি পর থেকে আমরা জানি 3 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে y সমান c প্লাস i প্লাস g। আগেরটা লিখছি আর কি, একটু আগে যেটা করছি 3 নম্বর যেটা করছি সেটার মধ্যে লিখলাম y সমান c প্লাস i প্লাস g। তারপর এখানে জাস্ট g এর ভ্যালুটা আগে 200 পাচ্ছিলাম এখন সেখানে কত হবে আর 200 জায়গায় এখন কত হয়েছে 400 হয়ে যাবে। এইটুকুই পার্থক্য, আর কোনো তো পার্থক্য নাই, সবই সেম। এই যে হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা দুইটা সিকিউ সলভ করে ফেললাম। চলে আসি আমরা পরবর্তী সিকিউতে। তো এখানে আমাদেরকে আরেকটা ম্যাথ দিয়েছে, এটা একটু দেখো কেমন দিয়েছে। এখানে বলছে আমাদেরকে যে একটি অর্থনীতিতে ভোগ সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, ভোগ সমীকরণ দেওয়া আছে, এখানে সি সমান দাও, সি সমান 100 প্লাস 0.5y। ওকে, বিনিয়োগ দেওয়া আছে 185, সরকারি ব্যয় দেওয়া আছে 415 এবং এম এর মান এক্স এর মান দেখছো সব দিয়ে দিচ্ছে, এম এর মান এক্স এর মান দিচ্ছে। তার মানে এটা 4 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে হবে আর কি, কারণ এখানে এক্স এর মান ভ্যালু দিয়ে দিচ্ছে, তার মানে 4 ঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব। আচ্ছা, প্রথম হচ্ছে জাতীয় আয়, একটু আগে বলছি সাধারণত একটি দেশে কি বলবো যে একটি দেশে সাধারণত এক বছরে দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা উৎপাদন হয় তার বাজার দামের সমষ্টিক বা তার মূল্যকে আমরা কি বলতে পারি জাতীয় আয় বলতে পারি। দুই বলছে ব্যক্তির ভোগ তার মোট আয় নয় বরং ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভর করে। ব্যাখ্যা কর। আসলেই তো, হ্যাঁ, ব্যক্তির যেটা ভোগ, আমি তোমাদের একটা বিষয় বলি, একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়, স্যার ব্যয়যোগ্য আয় মানে কি? আবার মানে আমার ইনকামের মানুষের ইনকামের আর কি ব্যয়যোগ্য আয় মানে কি? শোনো, ব্যয়যোগ্য আয়, শোনো, মানুষের আয়ের
যেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি, এই মানুষের আয়ের কিন্তু পুরোটাই তারা ব্যয় করতে পারে না। যেমন আমি যদি বলি একটা মানুষের ইনকাম হচ্ছে 100 টাকা, সে 100 টাকা কিন্তু পুরোটা সে ব্যয় করতে পারবে না। শুরুতেই তাকে এখান থেকে একটা অংশ বাদ দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যক্ষ কর বাদ দিতে হবে এবং অন্যান্য ব্যয় বাদ দিতে হবে। মনে করো এখানে আমরা লিখছি যে পার্সোনাল ইনকাম মাইনাস প্রত্যক্ষ কর মাইনাস অন্যান্য ব্যয়, ঠিক আছে? তাহলে দেখো আমরা বলতেছি একজন মানুষের ইনকাম হচ্ছে 100 টাকা, সেখান থেকে তাকে ট্যাক্স দিতে হয়েছে, প্রত্যক্ষ কর দিতে হয়েছে, প্রত্যক্ষ কর দিতে হয়েছে 10 টাকা, যেটা সরকারে দিতে হয়। এবং অন্যান্য ব্যয় কি? অন্যান্য ব্যয় মানে হচ্ছে সে একটা পৌরসভায় থাকে, একটা পৌর কর থাকতে পারে, অথবা সে একটা সমাজে থাকে, সেখানে কিন্তু সামাজিক ব্যয় থাকতে পারে, হ্যাঁ, ধার্মিক কিছু বিষয় থাকে। তো সেগুলো যদি সে বাদ দেয়, অথবা কাউকে সে দান করছে, হ্যাঁ, তাহলে পার্সোনাল ইনকাম থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে তার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 85 টাকা। 100 টাকা দিয়ে এই দুটো বাদ দিলে তাহলে সেটাকেই বলা হয় ডিআই বা ডিসপোজেবল ইনকাম। তাহলে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় মানে কি বলো? যে পার্সোনাল ইনকাম থেকে প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। এই ব্যয়যোগ্য আয়টা যেটা আমরা এখানে 85 পাইছি, এই 85 টাকা দিয়েই কিন্তু মানুষ দুইটা কাজ করে মেইনলি। একটা হচ্ছে মানুষ ভোগ করে, যেটাকে আমরা বলি কনজাম্পশন এক্সপেন্ডিচার। আরেকটা হচ্ছে আমরা কি করি? বিনিয়োগ করে থাকি, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বলে থাকি। হ্যাঁ, সরি ইনভেস্ট আগে তোমাকে সঞ্চয় করতে হবে, হ্যাঁ, আগে সঞ্চয় হবে বিনিয়োগ। দেখো আমাদের তাহলে যে ইনকাম, সেই ইনকামের আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে মানে ব্যয়যোগ্য আয়ের আমরা দুইটা কাজ করি 85 টাকার। একটা হচ্ছে আমরা ভোগ করি, মনে করো আমরা 50 টাকা ভোগ করতেছি, বাকি যে 35 টাকা সেটা আমরা সঞ্চয় করতেছি। হ্যাঁ, এই 35 টাকা আমরা সঞ্চয় করলাম, তাহলে 85 টাকা একটা অংশ আমরা ভোগ করতেছি, বাকি 35 টাকা আমরা সঞ্চয় করতেছি। এই সঞ্চয়টা একটা সময় কি আবার কি হয়? বিনিয়োগ হয়, যেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট। অর্থাৎ এই 85 টাকা জমতে 3500 টাকা, 35,000 টাকা, 35 লক্ষ টাকা যখন হবে, তখন তুমি কি করবে? এটা তুমি বিনিয়োগ করে দিবে না? বিনিয়োগ করে দিবে। অর্থাৎ এই টাকাটা মানে যেটা ব্যয়যোগ্য হয় সেটা একটা অংশ আমরা ভোগ করে, একটা অংশ আমরা সঞ্চয় করি, সেই সঞ্চয় টাকাটা একটা সময় আবার কি হয়? বিনিয়োগ হয়। তাহলে মূলত এই যে ভোগ ব্যয়টা, এই ভোগ ব্যয়টা মানুষের কার উপর ডিপেন্ড করে? এই 100 টাকার উপর ডিপেন্ড করে নাকি 80 টাকার উপর ডিপেন্ড করে? সেটা কিন্তু কোশ্চেন ছিল আমাদের। অর্থাৎ যে ব্যক্তির ভোগটার মোট আয় নয়, মোট আয় মানে হচ্ছে 100, এটার উপর নয় ডিপেন্ড করে, বরং ব্যয়যোগ্য আয়ের উপর। ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে এই 85 উপর। কেন? কারণ তোমাকে 100 টাকা তো তুমি পুরোটা খরচ করতে পারবে, আগে এটা বাদ দিতে হবে। এখন যদি ট্যাক্স বেড়ে যায়, এই যদি খরচ বেড়ে যায়, তাহলে এটা কমে যাবে। এখানে 100 টাকায় 10 জায়গায় আমরা 20 হয়ে গেছে, এটা 5 টাকায় 10 হয়ে গেছে, তাহলে দেখা যাবে 25 তোমাকে দিতে হবে, 30 তোমাকে বাদ দিতে। এখানে তাহলে থাকবে আর কত? এখানে থাকবে আর হচ্ছে 70। তাহলে তুমি 70 টাকার উপর ভোগ ব্যয় ডিপেন্ড করবে, তাই না? এটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে এই ব্যয়যোগ্য আয়ের উপর। এখান থেকে আগে এটা জিনিস দুইটা জিনিস দিতে হয়, বাদ দিতে হয়। সেজন্য কথা বলছি কিনা বলো? তবে কি বুঝতেছো? কি রে তোমরা মানুষের এত কম হলে ক্লাস নিয়ে ভালো লাগে? হ্যাঁ, ক্লাস শেষ করে দিচ্ছি, তোমাদের মনে হয় ভালো লাগতেছে না? কি বলো? ক্লাসটা কেউ শেয়ারও করে না, কিচ্ছু করে না, তো হুম, ক্লাসে শেষ করে দিব? তবে কি বুঝতেছো? ওকে, এরপর বলছে দেখো 3 নম্বরে বলছে উদ্দীপক অনুসারে ভারসাম্য জাতীয় নির্ণয় করো। তার মানে সেম জিনিস, আগে যেটা করছিলাম সেটার মতো তোমাকে করতে হবে। পারবে কিনা দেখো। আগে যেটা করতে হবে সেটা তোমাকে করতে হবে আগের মতো করে, অর্থাৎ তোমাকে দেওয়া আছে লিখতে হবে। হ্যাঁ, তাহলে দেওয়া আছে আমরা লিখে ফেলি 3 নাম্বারটা। আমরা লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের? আই সি এর মান দেওয়া আছে, প্রথমে সি সমান 100 প্লাস 0.5 ওয়াই দেওয়া আছে। ওকে ফাইন। আই এর মান দেওয়া আছে, আই সমান হচ্ছে 185। ওকে, 185। এবং জি এর মান দেওয়া আছে আমাদেরকে, জি দেওয়া আছে হচ্ছে তোমার 415। এবং এক্সপোর্ট এম এর মান, এম এর মান দেওয়া আছে 100। এবং এক্স এর মান দেওয়া আছে আমাদের কত? এক্স এর মান দেওয়া আছে 70। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু এক্সএম দেওয়া আছে, তার মানে জাতীয় অর্থনীতির ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি লিখবো 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতির
ক্ষেত্রে আমরা লিখবো চারঘাত বিশিষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে আমরা লিখতে পারি যে y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m, এটা হচ্ছে আমাদের সূত্র চারঘাতের ক্ষেত্রে। তাহলে আমরা y লিখে দিলাম, c এর মান বসা দিই 100 প্লাস 0.5 y প্লাস i এর মান হচ্ছে এই যে 185 ওকে, প্লাস g এর মান হচ্ছে 415, তারপর হচ্ছে প্লাস x এর মান, দেখো x এর মান কিন্তু এটা 70, তারপর মাইনাস m এর মান হচ্ছে 100। ওকে, তাহলে আমরা যোগ বিয়োগ করি, তাহলে y সমান আমরা লিখতে পারি, হ্যাঁ y সমান আমরা লিখতে পারি এটা 100, ঠিক আছে 100 লিখে দিলাম, ওকে, প্লাস 0.5y প্লাস এটা হচ্ছে 185, ওকে, প্লাস 415 প্লাস, দেখো এটা দেখো একটু খেয়াল করো, 70 এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 100 মাইনাস 100, 70 থেকে 100 যদি বিয়োগ দাও তাহলে কত হয়, -30 হবে। তো -30 যদি হয় এখানে আনসারটা, তো মাইনাস প্লাস মাইনাস কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে সরাসরি আনসার প্লাস না লিখে আমি মাইনাসে লিখে ফেলি সরাসরি, এখানে প্লাস না লিখে প্লাস মানে যেহেতু -30 হয়ে যাবে -30 লিখে দিচ্ছি, হ্যাঁ -30 আমরা লিখে দিলাম। তারপর আমরা যোগ বিয়োগ করি, তাহলে y সমান দেখো 100 185 415 যোগ করলে কত হয়, তোমরা করো তো একটু যোগ করো তো, 185, হ্যাঁ আগেটা বাদ দিতে হয়, এটা থেকে একটা বাদ দিতে হয়, 135 যদি বাদ দিতে হয়, এখান থেকে 85 থেকে 30 বাদ দিলে এখানে 5 থাকবে, 105, সরি 155 255 প্লাস 415 যোগ করে দিলে কত হবে, 415 যোগ করলে 5 10 6 7, তারপর হচ্ছে 6 7 710 নাকি, তাহলে y সমান আমরা লিখতে পারি 710 প্লাস 0.5y, ঠিক আছে না, দেখো তো যোগ বিয়োগ তোমরা শুধু করো তো যোগ বিয়োগ, ঠিক আছে না, দেখো 410 হবে 100 সাথে এটার সাথে এইটা যোগ আমি এটা বিগ দিবা, ঠিক আছে না, দেখো 710 হয় নাকি 700 হয়, সরি 770 বলতেছি, 400 500 600 700 বরাবর 700, তো 700 থেকে 30 গেলে, সরি 400 500 600 700 থেকে 30 গেলে, ও 700 থেকে 30 গেলে এটা কম হবে আরো, এটা ভুল লিখছি আমি, 600 তাহলে কত হবে, 670 হবে, হ্যাঁ ঠিকই বলছে একজন, 670 এটা হবে 670, এই দেখো 100 এটা হচ্ছে, তাহলে এখানে এই দুটো যোগ করলে হবে 400, এখানে 100 500 600 85 আর 15 যোগ করলে হবে 700, আর 30 বাদ দিলে 700 থেকে, তাহলে 670 হবে, হ্যাঁ তাহলে চলে আসে আমরা এরপর আমরা কি লিখবো, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে y মাইনাস এটা প্লাস এর পাশে মাইনাস হবে 0.5y সমান 770, এরপর আমরা লিখতে পারি যেটা হচ্ছে y রেখে দিলাম, কমন নিলাম, 1 মাইনাস 0.5 হবে সমান 770, ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এরপরে 0.5, এটা 1 থেকে 0.5 দিলে 0.5 হবে, y তে পর লিখে দিলাম সমান 770, তাহলে আমরা লিখতে পারি সুতরাং y সমান এই 0.5 যদি ওই পাশে পাঠায় দাও ভাগ হয়ে যাবে 670 ডিভাইড বাই 0.5, তাহলে आंसर কত হবে দেখো তো, y সমান आंसर কত হবে, কত গুণ 12 7 গুণ 14, তাহলে কত হয় 6 দুগুণ 12 হবে মানে 1200, 7 গুণ 14 তাহলে 1340 কেন দেখো তো आंसर, সবাই একটু চেক করো, आंसर হবে 1340, এটা হচ্ছে আমাদের y এর মান, ওকে। তারপর দেখা চালানো বলছে উদ্দীপকে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 120 হলে, মানে বিনিয়োগটা, এই যে বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা যদি বৃদ্ধি পেয়ে 185 জায়গায় 400 হয়, এবং রপ্তানি মানে এক্সপোর্টের ভ্যালুটা 70 জায়গায় যদি 120 হয়, তাহলে ভারসাম্য জাতীয়ের উপর কি প্রভাব পড়বে, তোমরা পারবা কিনা বলে, এটা আমি বলে দিব না, জাস্ট এইটা, এই যে আমাদের বিনিয়োগটা 185টা হয়ে যাবে 400, এবং যেটা আমাদের এক্স এর মান হচ্ছে এই যে এক্স এর মান, সেটা 70 জায়গাতে হয়ে যাবে 120 হয়ে যাবে, তাহলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে, তার মানে জাতীয় বাড়বে না কমবে সেটা তোমাকে লিখতে হবে, মানে তুমি সেটা আবার ওয়াই মান বের করে দেন তুমি করবা, পারবা কিনা বলো, পারবে?
পারবে সবাই? ওকে, তাহলে আমরা 8টা প্রশ্ন দেখে ফেলি। 8টা প্রশ্ন দেখে আমরা শেষ করে দিব ক্লাস। হ্যাঁ, 8টা প্রশ্ন দেখতেছি, চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন। এরপর এখানে একটা কোশ্চেন দিচ্ছে যে সি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে। বলছে 4 খাত বিশিষ্ট অর্থনীতির জাতীয় সমীকরণটি লেখো। 4 খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ জাতীয় আয়ের সমীকরণটা লিখতে বলছে। তো 4 খাত বিশিষ্ট ক্ষেত্রে কি হবে যে y সমান c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m, একটু আগে তো আমরা লিখলাম। হ্যাঁ, x মাইনাস কি হবে, m হবে, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m হবে, x মাইনাস m। ঠিক আছে, c প্লাস i প্লাস g প্লাস x মাইনাস m, এটা যেটা দিচ্ছে। দুই নম্বর লিখছে বিদেশের আয় মানে সরি বিদেশিদের, কি লিখছে, বিদেশিদের আয় জিএনপি তে অন্তর্ভুক্ত হয় না কেন? ওই যে বললাম, তারা আমাদের ন্যাশনাল মধ্যে পড়ে না, জাতির মধ্যে পড়ে না। বিদেশি মানে যারা বাইরের দেশে মানুষ বাংলাদেশে কাজ করতেছে, তাদের মধ্যে আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হবে, আমাদের জিডিপি অন্তর্ভুক্ত হবে, ডোমেস্টিক প্রোডাক্ট অন্তর্ভুক্ত হবে, কিন্তু ন্যাশনাল প্রোডাক্ট অন্তর্ভুক্ত হবে না। ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে দেশের ভিতরে বা দেশের বাইরে যে পরিমাণ বাংলাদেশের মানুষ আছে তারা যে পরিমাণ পণ্য সেবা উৎপন্ন করছে তার সমষ্টি। হ্যাঁ, সেজন্য 3 বলছে উদ্দীপক আলোকে জাতীয় আয় পরিমাপ করো। জাতীয় আয় পারবার এখান থেকে সি প্লাস আই প্লাস জি, ওই যে 3 ঘাত বিষয় যেটা করছি সেটার মতো পারবো। এখানে দেখো 4 বলছে উদ্দীপক অনুযায়ী সরকারি ব্যয় 150 সরকারি ব্যয় 50 একক বৃদ্ধি পেলে, মানে সরকারি ব্যয় যেটা 30 ছিল সেটার সাথে 50 যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে জাতীয় আয়ের উপর কেমন প্রভাব পড়বে গাণিতিক ব্যাখ্যা সব ব্যাখ্যা করো। তাহলে আমাদের জাতীয় আবার বের করতে হবে, বের করে তোমার আনসার বের করতে হবে। এই জিটা বৃদ্ধি করে 50 বৃদ্ধি করে 30-এর জায়গায় 50, 30-এর জায়গায় আরো 50 বৃদ্ধি পেয়ে কত হবে, 80 হবে আর কি। তাহলে পারবে কিনা দেখো। দেখো তো সবাই পারবে কিনা। চিত্র দিয়ে একটা করলে ভালো হতো। এই চ্যাপ্টার থেকে চিত্র দিয়ে পরীক্ষা তেমন বেশি কোশ্চেন আসে না, কম কোশ্চেন আসে। তোমরা এটা পারবে কিনা বলো আমাকে। পারবে? ওকে, ওকে। যারা আমাদের হচ্ছে 25 শিক্ষার্থী আছো এখনো পর্যন্ত টি20 ব্যাচে ভর্তি অনেক দ্রুত ভর্তি যেতে পারো, এখনো সময় আছে। সবগুলো ক্লাস তুমি রেকর্ডেড পেয়ে যাবে। আমাদের আরো 4-5টা ক্লাস বাকি আছে, তো সেগুলো তোমাকে লাইভ ক্লাস পাবে, আর বাকি যেগুলো হয়ে গেছে সেগুলো তোমাকে রেকর্ড করতে হবে। সময় আছে এখনো 1 মাস না, মনে করো 20 দিনের মতো সময় আছে। তো এই মধ্যে তুমি চাইলে খুব সুন্দর করে শেষ করতে পারবা যাদের সমস্যা আছে আর কি ইকোনমিক্সে। আর যারা আমাদের 26 শিক্ষার্থী আছে তোমরা আমাদের গোল্ডেন ব্যাচে ভর্তি হতে পারো সব বিষয়ে। তো সেই ব্যাচে আমাদের 1 মাসের মতো ক্লাস হয়েছে, সেগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবে, আর বাকি যেগুলো হয় না সেগুলো তুমি লাইভ ক্লাস পেয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাচে গোল্ডেন ব্যাচে প্রায় 6 থেকে 7 মাসের মতো ক্লাস হবে আমাদের, 6 মাস প্রায় 1 মাস 1.5 মাস মতো ক্লাস হয়েছে। তো বাকিগুলো সবগুলো তুমি লাইভ ক্লাস পেয়ে যাবে, আর যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি রেকর্ডেড ক্লাস তো পাবাই। ঠিক আছে, তো যারা 26 আছো গোল্ডেন ব্যাচে এখনো ভর্তি অনেক দ্রুত আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, এবং এই ঈদের বন্ধের মধ্যে তোমরা কিন্তু চাইলে রেকর্ড ক্লাসগুলো করে ফেলতে পারবে। আমাদের অফিস তো বন্ধ হচ্ছে, তোমরা যারা রেকর্ড ক্লাসগুলো এই সময়ের মধ্যে করে ফেলতে পারবা। হ্যাঁ, এই তারপর দেখো এরপর 8টা কোশ্চেন দিচ্ছে। এখানে সামগ্রিক আয়, মোট সঞ্চয়, মোট বিনিয়োগ দেওয়া আছে। এখানে বলছে সামগ্রিক আয় কি, এটা আমরা অলরেডি বলে ফেলছি। সামগ্রিক আয় মানে হচ্ছে জাতীয় আয়, সেম কথা। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর দেশে বিদ্যমান সম্পত্তি ব্যবহার করে যে পরিমাণ পর্যাপ্তভাবে সব উৎপাদন হয় তার সমষ্টিকে আমরা জাতীয় আয় বা সামগ্রিক আয় বলতে পারি। 2 নম্বর বলছে সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্ক কিরূপ। সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্ক হচ্ছে সহমুখী, অর্থাৎ সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়বে, সঞ্চয় কমলে বিনিয়োগ কমবে। কারণ আমরা ওই যে কি বলছিলাম, আমাদের যে ব্যয়যোগ্য আয় থাকে, ডিসপোজেবল ইনকাম যদি 85 টাকা হয়, সেখান থেকে আমরা একটা অংশ ভোগ করি, মনে করো 50 টাকা ভোগ করি, এবং 8 অংশ আমরা কি করি, সঞ্চয় করি, মনে করো 35 টাকা আমরা কি করি, সঞ্চয় করি। এই সঞ্চিত টাকাটা কিন্তু আমরা বিনিয়োগ করে থাকি। হ্যাঁ, 50 টাকাটা বিনিয়োগ হয়, তাহলে এই সঞ্চয়ের উপর কিন্তু বিনিয়োগটা ডিপেন্ড করে থাকে। তো সঞ্চয় বা বিনিয়োগের মধ্যে সহমুখী সম্পর্ক। 3 বলছে আমাদেরকে উদ্দীপক থেকে বিনিয়োগ রেখা অঙ্কন করে। এখান থেকে আমাদেরকে এই বিনিয়োগ রেখাটা আঁকতে বলছে। হ্যাঁ, তো বিনিয়োগ রেখাটা আমরা একটু ফেলি, একদম সহজ এটা করার, একদম সহজ। ঠিক আছে, আমরা করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে বিনিয়োগ রেখা আঁকবো, বিনিয়োগ রেখা। তো দেখো আমি শর্টকাটে করে দিচ্ছি। নিচে হবে আমাদের আয়, এই ওয়াইটা, এই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথে ওয়াইটা নিচে হবে। হ্যাঁ, তাহলে ওয়াইটা আমরা নিচে দিকে ধরলাম, আমি শর্টকাট করতেছি, এবং বিনিয়োগটা আমরা উপরের দিকে ধরলাম, ইনভেস্টমেন্ট। এখানে ওয়াই আছে 400, 500, 600, তাহলে এখানে আমরা 100 করে ধরি, 100, 200, 300, 400, 500, 600, 100, 200, 300, 400, 500, 600। এবং আমাদের এই বিনিয়োগটা আছে 200, 200, 200, তাহলে আমরা বিনিয়োগটা এখানে মাঝে মাঝে একটা 200, এখানে একটা 400 ধরলাম, 200, এখানে ধরলাম 400, সরি 400। তাহলে আমরা বিন্দুগুলো বের করে ফেলি। 400 এটা হবে 200, মানে 400 সাথে হবে 200। এই 400 অবস্থায় 200, তারপর হচ্ছে 500 অবস্থায় 200, 600 অবস্থায় 200, এভাবে হয়। এটা হচ্ছে আমাদের কি রেখা, বিনিয়োগ রেখা। এটা আমাদের কি রেখা,
বিনিয়োগ রেখা। হ্যাঁ, উত্তর দিশাতে সাতাশের কেউ নাই, ওরা কোর্সের শেষ করে ফেলছে, এখানে অ্যাডমিশনে বসতে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণ করো। ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণ করছো উদ্দীপকের মাধ্যমে। তো আসলে যদি চিত্র আঁকো তাহলে আরো সুন্দর করে তুমি বোঝাতে পারবা। এমনিতে আমি তোমাকে বলি, যেখানে যে আয়ে তোমার জাতীয় আয়ের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে, অর্থাৎ এখানে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হচ্ছে এখানেই, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয়। এই যে এটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয় আয়। হ্যাঁ, আমি যদি এখানে চিত্রটা এঁকে দেখাই তোমাদেরকে একসাথে সঞ্চয় বা বিনিয়োগ দুটাই, তো এখানে বিনিয়োগটা আমরা অলরেডি লিখে ফেলছি, সঞ্চয়টা করে ফেলি। সঞ্চয়টা তাহলে সঞ্চয় আছে 100 200 300, তাহলে এখানে আমি এখানে একটা ধরো 100 100 200, এখানে একটা 300 ধরতেছি। হ্যাঁ, মাঝামাঝি আর কি 300, আমরা একসাথে করে ফেলতেছি দুইটা চিত্র। ঠিক আছে, তাহলে 4 নম্বরে কি হবে, সঞ্চয় রেখাটা আঁকবো। তাহলে আমাদের হবে সঞ্চয় রেখাটা আমরা করে দেখাচ্ছি, দেখো। ওকে, প্রথমে 400 সাথে 100 হবে, এদিকে 400 সাথে হবে কত 100, তার মানে প্রথমে তো হবে এখানে, তারপর হবে 200 সাথে 500 সাথে হবে 200, এই 500 সাথে হবে 200, তার মানে দ্বিতীয় বিন্দু হবে এই জায়গায়, দ্বিতীয় বিন্দু। তারপর 600 সাথে হবে 300, এদিকে 600 সাথে হবে 300, 300 মানে হচ্ছে এখানে। তাহলে এই চারটা বিন্দু যদি আমরা যোগ করে দিই সেটা হচ্ছে আমাদের সঞ্চয় রেখা। তাহলে বিনিয়োগ এবং সঞ্চয় যেখানে সমান হবে, ইনভেস্টমেন্ট এবং সেভিংস কিন্তু সমান হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। হ্যাঁ, এর আগে যদি বলি 400 অবস্থা আমাদের সঞ্চয়টা কম কিন্তু বিনিয়োগটা কি বেশি, সঞ্চয় এতটুকু বিনিয়োগ এতটুকু, তার মানে এখানে এর আগে হচ্ছে আমাদের সঞ্চয়টা কম কিন্তু বিনিয়োগ বেশি। আবার এরপর যদি বলি এখানে আমাদের বিনিয়োগটা কম, মানে 600 অবস্থা বিনিয়োগটা কম কিন্তু সঞ্চয় বেশি, তার মানে এখানে আমাদের সঞ্চয়টা হচ্ছে বেশি, বিনিয়োগটা বাকি কম। তাহলে সেখানে ভারসাম্য হবে না। ভারসাম্য হবে কোথায়, যেখানে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ কি হবে সমান হবে, সেখানে আমাদের ভারসাম্য হবে। আর ভারসাম্য জাতীয় হচ্ছে এখানে কত 500। হয়েছে? ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। আমরা আজকে আর না পড়ি। হ্যাঁ, আমরা অ্যাস্ট্রো পর্যন্ত আজকে শেষ করছি। এখানে আরো কিছু কোশ্চেন ছিল, ওই যে ওয়াই এর মান দেওয়া আছে, সি এর মান, আই এর মান, জি এর মান, সি এর মান দেওয়া আছে। উদ্দীপকে ভোগ রেখা অঙ্কন করতে বলছে, এখান থেকে এই যে এই রেখা থেকে ভোগ রেখা আঁকতে বলছে, এই যে এই রেখা থেকে এখান থেকে ভোগ রেখা আঁকতে বলছে 3 নম্বরে। ভোগ রেখা পারবা? ভোগ রেখা মানে কি, ভোগ রেখা হচ্ছে এখানে তুমি ওয়াই এর মানের জন্য সি এর মানগুলো বের করবা। যেমন ওয়াই এর সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান 0 হলে, হ্যাঁ, লিখবা কি দেওয়া আছে এটা, তারপর লিখবা ওয়াই সমান ওয়াই এর মানের জন্য সি এর মানগুলো নির্ণয় করে, তারপর ওয়াই মান 0 হলে সি এর মান তুমি বের করবা 100 প্লাস 0.5 0.4 ইনটু 0, তাহলে आंसर হবে কত 100 প্লাস এটা গুণ করা হবে 0, তাহলে आंसर হচ্ছে 100। আবার ওয়াই ভ্যালু তুমি যদি কত বসাও, এই স্বাধীন চলের জন্য অধীন চলের মানগুলো বসাবো আর কি, ওদিকে মানগুলো বের করবো আর কি। ওয়াই সমান যদি 100 হলে তাহলে আমরা লিখতে পারি যে সি সমান 100 প্লাস 0.4 ইনটু 100 আমরা লিখলাম, অর্থাৎ এই ওয়াই মান আমরা 100 লিখে দিলাম, তাহলে आंसर হবে 100 প্লাস এরকম গুলো হবে 40, তাহলে आंसर হবে 140। এই যে আরেকটা বেগুলো হবে সি সমান ওয়াই সমান 200 হলে, ওয়াই সমান 200 হলে আমরা লিখতে পারি যে সি সমান 100 প্লাস 0.4 ইনটু 200, তাহলে आंसर হবে 100 প্লাস এরকম গুলো হবে 80, এখানে 80 হবে, তাহলে आंसर হবে 180। এই যে তাহলে ওয়াই মানের জন্য সি মান বের করছো, তারপর একটা সূচি করে ফেলবা। সূচিটা এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে আমি। সূচিটার মধ্যে কি থাকবে, এখানে তিনটা জিনিস থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই এর মান এবং সি এর মান, ওয়াই এর মান যদি 0 হয় সি এর মান বের করছো কত 100, ওয়াই এর মান যদি কত হয় 100 হয়, সি এর মান কত বের করছো, সি এর মান হচ্ছে 140। ওয়াই এর মান যদি 200 হয়, সি এর মান কত বের করছো 180 বের করছো। হ্যাঁ, তাহলে একটা চিত্র আঁকবা এরপরে, তারপর এটাকে একবার চিত্র আঁকবা, চিত্রকে দেখা দিচ্ছি দেখো, একদম সহজ, একদম সহজ। হ্যাঁ, এই চ্যাপ্টারে জাস্ট কয়েকটা তুমি সিকিউর সলভ করলে আইডিয়া চলে আসবে তোমার কেমন সলভ করতে হবে। তাহলে এখানে আমাদের নিচে হবে ওয়াই, ওয়াই সবসময় নিচে হবে। হ্যাঁ, এবং সি হবে উপরের দিকে। তো ওয়াই এখানে 100 200 300, তো 100 200 দিলাম আমরা, 100 200, তুমি যারা একটা বানিয়ে নিতে পারো 300 নিলাম। আর সি এর মান 100 140 180, তাহলে আমরা এখানে 50 করে ধরি, তাহলে 50 100 150 200, তাহলে 50 100 150 200 বিন্দুগুলো বের করি। 0 এর সাথে 100, এদিকে 0 এর সাথে 100 হবে, প্রথমে দিতে হবে এখানে 0 এর সাথে 100, এই আই শূন্য হলে তখন 100 হচ্ছে এটা, প্রথমে দিয়ে এখানে, তারপর হবে 100 এর সাথে হবে 140, এদিকে 100 হবে 140 140 মানে হচ্ছে এখানে, তারপর হবে 200 এর সাথে 180, 200 সাথে হবে 180 180 মানে হচ্ছে এইটুকু। এই চারটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের কি রাখা হবে, আমাদের সি রাখা হবে, ভোগ রেখা। পারবো পরীক্ষা আসলে? বলো পারবো কিনা?
ওকে, এরপর আমাদের বলছে যে 4 নম্বর বলছে ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অর্থাৎ ভারসাম্য জাতীয় তোমাকে বের করতে হবে এখানে। যদিও তোমাকে এখানে প্রথমে কি বের করতে হবে যে আমাদের ওয়াই এর মান এবং কি বের করে তারপর তোমাকে কি করতে হবে, আমাকে ভারসাম্য জাতীয়টা নির্ণয় করতে হবে ওয়াই এর মান বের করে আর কি, ঠিক আছে, চিত্র এঁকে। তো এটা দেখা দিচ্ছে না, আর এখন সময় নেই, আমাদের টিচার ব্যাচে ক্লাস শুরু করতে হবে একটু পরে, ঠিক আছে। তোমরা একটু বাসায় দেখে নিবে বাকিগুলো, আশা করি পারবা। হ্যাঁ, মোটামুটি সবগুলো সেম। এই যে এটার মতো সেম আমরা একটা করে দিচ্ছি, ঠিক আছে, সেম এই যে এইটুকু আজকের ক্লাস। ঈদের বন্ধের আগে প্রথম পথে শেষ করে দিলে ভালো হয়। আমাদের তো আজকে সম্ভবত লাস্ট ক্লাস, হ্যাঁ, ঈদের আগে আর হয়তো ক্লাস হবে না, ঈদের পরে ইনশাল্লাহ আবার ক্লাস হবে, টানা ক্লাস নিব। আমার 15 তারিখের মধ্যে আশা করি আমরা ক্লাসগুলো সব শেষ করে ফেলতে হবে, কারণ আমার আবার আগামী মাস, এই মাসে হচ্ছে আমার পরীক্ষা 19 তারিখ থেকে, মাস্টার্সের ফাইনাল লাস্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর কি। তো সেজন্য 15 তারিখের আগে আমাদের ক্লাসগুলো শেষ করে ফেলতে হবে, ঠিক আছে, এই আর কি। ওকে, তাহলে আমরা ক্লাসে শেষ করছি এখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।